ভবিষ্যতে যে পরীক্ষাগুলো বা যে নোটিফিকেশনসগুলো আসতে চলেছে তার মধ্যে সব থেকে যেটা ব্রাইট অপরচুনিটি সেটা হচ্ছে স্কুলের পরীক্ষা, যেটা এতদিন ধরে একদম সব থেকে সাপ্রেস হয়েছিল। প্রায় 15টা বছর জুড়ে কেউ পরীক্ষা দিতে পারেনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যাদের বয়স পেরিয়ে গেছে তারাও পরীক্ষা দিতে পারবে এবং যাদের 40 মধ্যে এজ আছে তারাও পরীক্ষা দিতে পারবে। সেই সুযোগ কিন্তু এখন চলে এসেছে এবং এই সুযোগ শুধুমাত্র নয়, চলে এসেছে একের পর এক নোটিফিকেশন আসার অঙ্গীকার। এবং সেই নোটিফিকেশনের মধ্যে স্টুডেন্ট শুধুমাত্র ভাবছে যে আপার প্রাইমারি এবং এসএলএসটি, কিন্তু এর মধ্যেও যে প্রাইমারি একটা বড় রিক্রুটমেন্ট সেটাই কিন্তু অনেকের জানা নেই। এই যে 50,000-এর ওপর যে শুধুমাত্র শিক্ষক এবং শিক্ষক কর্মী নিয়োগ করা হবে, তো তার মধ্যে কিন্তু 40,000-এর ওপর শুধুমাত্র প্রাইমারি এবং আপার প্রাইমারি আছে। আশা করি এই 50,000টা আরো বাড়বে, তবু কম নয়। তো দেখা যাক, আমাদের কাছে রিক্রুটমেন্টটাই সব থেকে বড় কথা, আমাদের কাছে স্বচ্ছ রিক্রুটমেন্টটা সব থেকে বড় কথা। তো আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলোর মধ্যে এতটা পজিটিভ ব্যাপার আছে, তখন আমরা কেন এইগুলোকে নিয়ে স্টাডি করতে শুরু করব না আজকের দিনে দাঁড়িয়ে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যে জিনিসটা, সেটা হচ্ছে কি বলতো না, প্রাইমারি এবং আপার প্রাইমারির যে পার্থক্য, যেটা তোমরা নিরূপণ করতে পারো না। তার কারণ হচ্ছে তোমরা হয়তো ভাবো দুটোর মধ্যে অনেক পার্থক্য, কেউ কেউ ভাবে দুটোর মধ্যে একই ব্যাপার। তো এই সমস্ত কিছু আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো, ঠিক আছে? তো দেখো, প্রথম যে জায়গাটা আমি বলতে যাব, ঠিক আছে, প্রথম যে জায়গাটা বলতে যাব সেটা কিন্তু একদম বাজেটে ঘোষণা হয়েছে, যে রাজ্য বাজেটে, ঠিক আছে, রাজ্য বাজেটে কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে যে শিক্ষক নিয়োগের কথা, ঠিক আছে। রাজ্য বাজেটে প্রায় 45,000-এর মতো শূন্য পদের বাস্তবায়ন করা হবে, এটুকু বোঝা যাচ্ছে। এবং তার মধ্যে কি কি থাকছে না, তার মধ্যে থাকছে তোমার প্রাইমারি এবং আপার প্রাইমারি। এরপর দেখো, তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের প্রাথমিক কিন্তু 1 থেকে 5 পর্যন্ত নয়, এখনো পর্যন্ত 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে আমাদের প্রাথমিক। এটা হচ্ছে সিটেটের নিয়ম, মানে সেন্ট্রালের নিয়ম, যে 1 থেকে 5 হচ্ছে প্রাথমিক আর 6 থেকে 8 হচ্ছে উচ্চ প্রাথমিক, ঠিক আছে। তো যাই হোক না কেন, আমাদের যেহেতু এই স্ট্রাকচারটা আছে, তো এটা তোমার ভেবে লাভ নেই, এই স্ট্রাকচারেই হবে এখনো পর্যন্ত, যেহেতু স্কুলের এই কাঠামো চেঞ্জ হয়নি। আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে যেটা ষষ্ঠ থেকে অষ্টম আছে, এটা মোটামুটি ধরতে পারো যে পঞ্চম থেকে 8, ঠিক আছে, 5 to 8 এটা ধরা যেতে পারে। অনুমোদিত যে সিট সংখ্যা দেখো, এটা হচ্ছে প্রাথমিকে মোটামুটি 20,000 আর উচ্চ প্রাথমিকে 25,000। এবং এই অনুমোদিত সিট সংখ্যাটা কিন্তু বিভিন্ন কাগজের বা বিভিন্ন নিউজ পেপারের জায়গা থেকে তুলে ধরা। এখনো পর্যন্ত সরকার থেকে বা সরকার পক্ষ থেকে বা এসএসসির তরফ থেকে বলেনি যে কোনটায় কতটা আছে, কিন্তু 50,000 প্লাস এটুকু তোমরা ভেবে রাখো, 50,000 প্লাস এটুকু তোমরা ভেবে রাখো। তার কারণ হচ্ছে বছর বছর শিক্ষামন্ত্রী কিন্তু বলে যাচ্ছেন, মাননীয় শিক্ষামন্ত্রী বলে যাচ্ছেন যে বছর বছর পরীক্ষা হবে। তার মানে এই যে বছর বছর শিক্ষক নিয়োগের পরীক্ষাটার মধ্যে প্রাইমারি আছে কিন্তু, ঠিক আছে, প্রাইমারি আছে, আপার প্রাইমারি আছে, এসএলএসটি আছে। দেখো, খুব তাড়াতাড়ি এসএলএসটির তোমার ওএমআর শিট প্রকাশ হতে চলেছে, ঠিক আছে। যদি খবরটা কোনো কনভেনিয়েন্ট ওয়েতে পাই, কোনো একটা প্রপার ওয়েতে পাই, আমি নিশ্চয়ই তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে। তবে এটুকু খবর যে যারা 2016 এবং আপার প্রাইমারির তো ভাগ্য খুলে গেল, যেখানে যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকে তো আবার নিয়োগের জায়গাটা তৈরি হলো, তার ফলে নতুন আপার প্রাইমারি আসতে আর কোনো বাধা রইল না। এইটা ভালো করে বুঝতে হবে তোমাদেরকে। এরপর যে জায়গাটা আরেকটু আমরা জোর দেবো, সেটা কি বলতো, সেটা হচ্ছে যে এই যে আমাদের যোগ্যতাটা একদম ভালো করে বুঝে নাও, যোগ্যতার ক্ষেত্রে এগিয়ে আছে কিন্তু ডিএলএড, ঠিক আছে। এটা অস্বীকার করে কোনো লাভ নেই, যোগ্যতার ক্ষেত্রে এগিয়ে আছে ডিএলএড, ঠিক আছে। দেখো ভালো করে বোঝো, প্রাথমিক টেট এদিকে লিখেছি, এদিকে লিখেছি উচ্চ মাধ্যমিক টেট, মানে একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে কি না আপার প্রাইমারি, ঠিক আছে। প্রাইমারির ক্ষেত্রে দেখো, যারা ডিএলএড করেছে তারা কিন্তু দুটোতেই সুযোগ পাচ্ছে, যারা ডিএলএড। আর যারা বিএড করেছে তারা কিন্তু প্রাথমিকে আবেদনের যোগ্য নয়, কিন্তু উচ্চ প্রাথমিকে আবেদনের যোগ্য। কিন্তু তারপরেও একটা ক্রাইটেরিয়া থাকবে,
সেটা হচ্ছে 50% তোমাকে পেতে হবে গ্র্যাজুয়েশনে, সেটা যেভাবেই হোক। এখানে যদি কেউ বলে যে তার যার অনার্স আছে সে অনার্সে পাবে, ঠিক আছে, যার পাস আছে সে পাশে পাবে, এত কিছু ভেবে লাভ নেই। পাস অনার্স যোগ্যরও তুমি 50% করলে পাবে, এটুকু তুমি নিশ্চিত থাকো, ঠিক আছে। এবার দেখো আমি আরেকবার যোগ্যতাটা বলতে চলেছি। প্রাথমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% নম্বর থাকা আবশ্যক, এবং এই নাম্বারটা আশা করি যারা পরীক্ষা দেবে তাদের 95% আছে আমার যেটুকু মনে হয়, ঠিক আছে। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে দেখো স্নাতকে ন্যূনতম 50% নম্বর অবশ্যক, ঠিক আছে। তবে এইটা আমি তোমাদেরকে বলতে চলেছি ডিএলএড এর ক্ষেত্রে এইটাকে রিল্যাক্সেশন দিতে পারে। যাদের ডিএলএড আছে তাদের ক্ষেত্রে কিন্তু, যারা ডিএলএড প্লাস যারা গ্র্যাজুয়েট তাদের ক্ষেত্রে কিন্তু এই 50%টা রিল্যাক্সেশন হতে পারে। আর যদি খুব কঠোরভাবে নেয় তাহলে কিন্তু আলাদা ব্যাপার। এরপর দেখি আমাদের এখানে যে উচ্চ প্রাথমিক, তাহলে বিএড এর ক্ষেত্রে একটাই সুযোগ, সেটা হচ্ছে উচ্চ প্রাথমিক। বিএড এর ক্ষেত্রে একটাই সুযোগ, সেটা হচ্ছে উচ্চ প্রাথমিক। অর্থাৎ বিএড ক্যান্ডিডেটরা কিন্তু দাঁতে দাঁত চেপে লড়ার সময় এসছে, কারণ আর কোনো উপায় নেই তোমাদের, কেন তোমরা একটাই পরীক্ষা দিতে পারবে, সেটা হচ্ছে আপার প্রাইমারি। এরপর আমরা সিলেবাস দেখে নেব। যে আমরা যে বলি যে প্রচুর পার্থক্য, দেখি তো পার্থক্যটা। পরীক্ষার কাঠামো দেখো, প্রাথমিক টেট, ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি 30টা প্রশ্ন 30 নম্বর, বাংলায় 30টা প্রশ্ন 30 নম্বর প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা ইংরেজি 30টা প্রশ্ন 30 নম্বর, গণিতে 30টা প্রশ্ন 30 নম্বর, পরিবেশ বিদ্যা 30টা প্রশ্ন 30 নম্বর। এটা হচ্ছে কিনা প্রাথমিক। বোঝা গেছে না? বুঝতে পারোনি? তার মানে সিডিপি আছে, বাংলা আছে, ইংরাজি আছে, গণিত আছে এবং পরিবেশ বিদ্যা আছে, ঠিক আছে। এরপর যদি আমি উচ্চ মাধ্যমিকে যাই, সেখানে কিন্তু কোথাও গিয়ে একটা আলাদা হয়ে যাচ্ছে। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অনেকটা এক, আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় তাদের ক্ষেত্রে অনেকটা আলাদা। যেমন ধরো উচ্চ মাধ্যমিকে যে, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই আমি, সেটা হচ্ছে যে প্রাথমিক টেটের এটা বললাম, আর উচ্চ প্রাথমিকের যে জায়গাটা সেটা আমি অনেকবার বলেছি, তবে একবার বলে দিই। সেটা হচ্ছে 30 নাম্বার ইংলিশ, 30 নাম্বার বাংলা, 30 নাম্বার এই যে চাইল্ড পেডাগজি এবং সিডিপি। এবং আমি তোমাদেরকে বলবো এর সিলেবাস, এর সিলেবাস এবং এর সিলেবাস এই তিনটেই কিন্তু প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে সেম, গণিত তাই মাধ্যমিক স্তরে। আর পরিবেশ বিদ্যাটা কিন্তু সোশ্যাল স্টাডিজের মধ্যে পড়ে, এটা অনেকে বুঝতে পারে না। যেমন আমরা যে দুটো ব্যাচ কমপ্লিট করেছি, যেমন ধরো তোমার দ্রোণাচার্য ব্যাচ এবং একলব্য ব্যাচ, সেখানে কিন্তু পরিবেশটাকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, এটা ভালো করে বুঝে রাখবে। এরপর দেখো যে জিনিসটা যাব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকটা আমরা একবার দেখে নিই। দেখো সিডিপি 30 নাম্বার, বাংলা 30 নাম্বার, ইংরাজি 30 নাম্বার, এখানে কোনো পার্থক্য নেই, ঠিক আছে, এখানে কোনো পার্থক্য নেই। সমস্ত জায়গা থেকে এই তিনটা তোমাকে দিতেই হবে, ঠিক আছে। তুমি যে কোনো স্ট্রিমের হতে পারো, অল স্ট্রিম লিখে দিয়েছি। এবার দেখো সেকশন 2 বিষয়ভিত্তিক বিভাজন, সেখানে যদি বিজ্ঞান শাখা হয় তোমার গণিত এবং বিজ্ঞান হচ্ছে 60 নাম্বার, আর যদি তুমি কলা বিভাগ হও বা আর্টস থেকে হও ইতিহাস ভূগোল পলিটি এটা হচ্ছে 60 নাম্বার। কিন্তু এই যে দেখো সোশ্যাল স্টাডিজের মধ্যে সায়েন্স বলো বা আর্টস বলো, এর মধ্যে কিন্তু একটা পরিবেশের একটা বড় জায়গা ঢুকে আছে, এটা তোমাদেরকে শিখতে হবে বা বুঝতে হবে এই জায়গাগুলো, ঠিক আছে। এরপর দেখো টেটে উত্তীর্ণ হওয়ার পরে 25 নাম্বার সাবজেক্টিভ পরীক্ষা হবে। এটা কিন্তু যে গেজেটটা বেরিয়েছিল সেই গেজেটে অলরেডি উল্লেখিত আছে। তার মানে গেজেট ধরে যদি পরীক্ষাটা হয় তাহলে তোমাদেরকে 25 নাম্বার সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে বলতে পারি যে 25 নাম্বারটাকে ছেড়ে এখন টেটের জন্য প্রস্তুতিটা বেশি করে নাও, কারণ টেট পাস করলে দেন ইউ উইল বি এলিজিবল ফর রিটেন এক্সামিনেশন ফর ইয়োর সাবজেক্ট। বোঝা গেল? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সিলেবাসটা বললাম ওই সিলেবাস দেখে তোমাদের পড়াশোনা করাটা শ্রেষ্ঠ হবে। এরপর দেখি যে উচ্চ প্রাথমিকের যে সেকশন বা বিভাজনটা নম্বরে, সেটা কিন্তু আমি আগেও দেখিয়েছি, আবার তোমাদের সামনে দেখাতে চলেছি। দেখো টেট ওয়েটেজ 150, ঠিক আছে, 150 নাম্বারের পরীক্ষা হবে। 150-এর মধ্যে তুমি যাই পাও তোমাকে 40 ধরা হবে। মনে করো 150-এর মধ্যে তুমি 90 পেলে, মিনিমাম তোমাকে 90 পেতে হবে, তুমি 40-এর মধ্যে 24 পেলে, ঠিক আছে, তুমি 120 পাচ্ছ, ঠিক আছে, তখন তুমি কত পাচ্ছ? 32 পাচ্ছ। তার মানে 150টা কিন্তু তোমাকে 150 দেওয়া হবে না, এটা 40-এর ওপর বিচার্য, ঠিক আছে। এটা 40 নাম্বারের ওপর বিচার্য। 2 নাম্বার দেখো
বিষয় ভিত্তিক এমসিকিউ পরীক্ষা, এটা কিন্তু 25 নাম্বার হবে, এটা অলরেডি উল্লেখিত। ঠিক আছে, এবং এটা এখনো পর্যন্ত এমসিকিউ এটাই দেয়া আছে। এবার দেখো বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বা এসএসসির পক্ষ থেকে যে ঢেলে সাজানো হবে শিক্ষক নিয়োগের পরীক্ষা, যেখানে থাকবে যে ইউপিএসসি স্টাইল বা ইউপিএসসি প্যাটার্ন। তো ইউপিএসসি প্যাটার্ন যদি করে তাহলে কিন্তু এটা অবজেক্টিভ থেকে আবার ডেসক্রিপটিভ বা তোমার ওই সিম্পল যে কোশ্চেন আনসার লেখা অবজেক্টিভ টাইপের কোশ্চেনটাকে তোমাকে উত্তর দেওয়া উইদাউট অপশন, সেটাও হতে পারে। একাডেমিক দেখো, যদি তুমি স্নাতক প্রাপ্ত হও, ঠিক আছে, তাহলে একাডেমিকে স্নাতকের উপর ভিত্তি করে 10 নাম্বার দেওয়া হবে। এবং এটা কিভাবে দেওয়া হবে আমি অনেক ভিডিওতে করেছি, আমি একবার জাস্ট মুখে বলে দিচ্ছি। যারা 60% বা 60% অ্যাবভ পেয়েছো তারা 10-এ 10 পাবে। যারা 50 থেকে 49 পেয়েছো তারা কত পাবে না 9 পাবে। ঠিক আছে, আর আর যারা তার নিচে পেয়েছো, ঠিক আছে, 10, 8, 6 এটাতে হচ্ছে। যারা 60% বা 60% অ্যাবভ তারা হচ্ছে কিনা 10-এ 10। যারা 50 to 59% তারা হচ্ছে 8, আর যারা 50%-এর নিচে তারা হচ্ছে 6। এই হচ্ছে তোমার একাডেমিক বিভাজন। তো যাদের মনে করো এবার যদি তুমি মনে করো বিএড করা আছে, তোমার বিএড করা মানে 50% তোমার গ্র্যাজুয়েশনে লাগবে, তা তুমি মিনিমাম 8 নাম্বার নিয়ে চালু করছো। 50 to 59 মানে 8 নাম্বার। আর যদি তোমার থেকে বেশি কেউ পেয়ে থাকে তাহলে সে 10 নাম্বার পাবে। অতএব একাডেমিক কোয়ালিফিকেশনে আমার যেহেতু মনে হচ্ছে যে এখানে 2 নাম্বারের পার্থক্য হবে, যে কোনো ক্যান্ডিডেটের সাথে ম্যাক্সিমাম 2 নাম্বারের পার্থক্য হবে। ঠিক আছে, বেশ। ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন এটা হচ্ছে 15 নাম্বার। এখানে ইন্টারভিউ 5, তারপরে হচ্ছে তোমার ডেমনস্ট্রেশন 5, ইন্টারভিউ 10। আর কর্মরত শিক্ষকদের ট্রান্সফার অভিজ্ঞতা সেটা হচ্ছে সর্বোচ্চ 5। মনে করে কেউ ট্রান্সফারের জন্য পরীক্ষা দিল, তখন তাকে কি করবে 5 নাম্বার দেবে, কিন্তু সেটা কিন্তু মেন সিটের সঙ্গে যুক্ত হবে না। বুঝতে পেরেছো? এবার মোট হচ্ছে কিনা 100 নাম্বারে তোমাদের পরীক্ষা। এটা হচ্ছে আপার প্রাইমারি স্টাইল। প্রাইমারি যেটা হতো সেটা তোমরা জানো যে শুধুমাত্র পরীক্ষা, টেট এবং তারপরে ইন্টারভিউ ব্লা ব্লা ব্লা, সেটাই এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত আছে। তো ওটাকে এখনো বদলানো হয়নি। ঠিক আছে, এরপর আমরা যাব যে যদি স্যালারি স্ট্রাকচার দেখি। দেখো সবারই তো একটা জায়গা থেকে উঠে আসি আমরা, এবং আমাদের যদি স্যালারি স্ট্রাকচারটা ভালো থাকে তবেই আমরা আবেদন করার জন্য মুখিয়ে থাকি। তাহলে এই স্যালারি স্ট্রাকচার কি আছে দেখো। প্রাথমিকের ক্ষেত্রে, ঠিক আছে, লেভেল 9, উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে হচ্ছে লেভেল 11। ঠিক আছে, এটা কিন্তু সপ্তম বেতন কমিশন ছাড়া। সপ্তম বেতন কমিশন নেক্সট ইয়ারে তোমার জানুয়ারি থেকে চালু হবে, এটুকু বলা হচ্ছে। তো ঠিক আছে, তো এরপরে তোমার এইচআরএ, মেডিকেল, ডিএ এই সমস্ত কিছু নিয়ে প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে 36,916 টাকা। আমি আবার বলছি, প্রাথমিক মানে কিন্তু মাধ্যমিক স্তর নয়। যারা তুমি যদি পিএসসি ক্লার্কশিপে চাকরি পাও এর থেকে মাইনে কম, তার কারণ হচ্ছে পিএসসি ক্লার্কশিপ হচ্ছে মাধ্যমিক লেভেল, এই যে লেভেলটা কিন্তু 9 নয়, বোঝা গেছে? আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে তুমি প্রায় 42,000 টাকা দিয়ে শুরু করবে। দেখো এইচআর এর অনেক পার্থক্য হয়ে যায়। ঠিক আছে, এখানে 4,046, ওখানে 4,076, মেডিকেল 500। ঠিক আছে, আর হচ্ছে বাড়ি ভাড়া এই যে এইচআরএ। ঠিক আছে, এই যে এইচআরএ দেখো এখানে হচ্ছে 3,468, আর এটা হচ্ছে 4,008। আর এখানে দেখো বেসিকটা কত, ঠিক আছে, বেসিকটা 28,000, এখানে হচ্ছে 33,400। এই জায়গায় এগিয়ে যায়। বেসিকের ওপর মোটামুটি এটার ওপর 20% যুক্ত করে দেবে, তাহলেই বুঝে যাবে, তোমাদের কত ডিটেল বুঝতে হবে না। বুঝতে পেরেছো? আর 7th পে কমিশন আসার পরে মোটামুটি তোমার এইটা প্রায় 27% বেড়ে যাবে। ঠিক আছে, বেশ, চলো, এত কিছু তো বুঝলাম না। এরপর হচ্ছে দেখো এত কিছুর পরে তোমাদের কার কার মনে হচ্ছে যে শুধুমাত্র আমরা তোমাদেরকে ইন্সপিরেশন ছাড়া শুধুমাত্র আমরা এমনি আসি তোমাদের সামনে, যখন যে খবরটা আসে, যখন যে খবর থেকে সোর্স আসে এবং পরীক্ষার যে জায়গাটা আসে, পরীক্ষার যে সম্ভাবনাটা তৈরি হয়, তখনই তোমাদেরকে কিন্তু অ্যাওয়ার করি। এটা অ্যাওয়ারনেস। বিকজ যারা আজকে হাসছে, যারা আজকে ভাবছে, মজা দেখছে, যে ভাবছে যে আমরা পরীক্ষার নোটিফিকেশন আসুক না তারপরে পড়বো, কেন শুধু শুধু এই কোম্পানি ওই কোম্পানিকে টাকা দিতে যাব। ঠিক আছে বাবা, তোমরা তোমাদের মতো থাকো। আর যারা স্টুডেন্ট, যারা চাকরি পাওয়ার জন্য তৈরি হয়েছে, যারা চাকরি পাবে, তারা নিজের মতো করে পড়াশোনা করুক। তাহলে নিজের মতো করে পড়াশোনা করতে গেলে তোমার কাছে সব থেকে বেস্ট অপশন কি হতে পারে? দেখো, আমি তোমাদের সামনে রাখতে চলেছি যে দ্রোণাচার্য ব্যাচ। এই ব্যাচটা আমাদের কমপ্লিট করতে 6 মাসের ওপর সময় লেগেছে। তার কারণ হচ্ছে এটা যে এখানে যে দ্রোণাচার্য ব্যাচটা করানো হয়েছে পুরো ফুল প্যাকেজে করানো হয়েছে। প্রাইমারির যারা তারাও উপকৃত হবে, আর আপার প্রাইমারি তো পুরোপুরি উপকৃত হবে। ঠিক আছে, তো এই দ্রোণাচার্য ব্যাচটা হচ্ছে বেশ। আর একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে কিনা একলব্য ব্যাচ।
এটাও কিন্তু সাজেস্টিভ ওয়েতে করানো, এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন আনসার করানো হয়েছে। এরপর তোমরা আর কি চাও, ঠিক আছে, সিটেটে যা প্রশ্নপত্র পড়েছে সেগুলো চাও, সেগুলো তুমি পেয়ে যাবে টেক্সট বুক সুপার পাস লাইভের মাধ্যমে। দেখতে পাচ্ছ টেক্সট বুক সুপার পাস লাইভ, লাইভ রেকর্ডিং ব্যস্ত থাকছে, স্টাডি নোটস থাকছে, মক টেস্ট পিওয়াইকিউ এবং প্র্যাকটিস কোশ্চেন থাকছে। সব থেকে বড় কথা, আমি কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলতে চলেছি যেটা ভেরি সিরিয়াস, সেটা কি বলতো, যে আমরা কিন্তু এইটা যে তোমাকে সুপার পাস লাইভের মাধ্যমে পুরো টেক্সট বুকের সাম্রাজ্য তোমাকে দিচ্ছি। তার মানে হিন্দিতে যে টেটের সিটেটের পড়ানো হয়, তো সেই কোশ্চেন্সগুলো তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে ইংরাজি, হিন্দি, এবং এখনো পর্যন্ত 28টাকে বাংলা করা হয়েছে, 28টা মক টেস্টকে। সব সোজা সাপটা কথা, যা পাবে তাই তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। এরপর দেখো 3 মাসের নিয়ে তোমার কোনো লাভ নেই, কারণ পরীক্ষা তোমার নোটিফিকেশন আস্তে আস্তে পুজোর আগে, মানে কি, ধরো পুজোর তো আগে জুলাই চলছে, যদি সেপ্টেম্বরে পুজো হয়, ধরো তোমার আগস্টের শেষের দিকে হয়তো নোটিফিকেশন এলো, অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে নোটিফিকেশন এলো, তো তারপর তোমাকে পড়াশোনা করতে হবে। আর এই কদিনে ধরো এই যে জুলাইয়ের আজকে ফার্স্ট উইক চলছে, তুমি আগস্টের ফার্স্ট উইকের মধ্যে যাতে এই দুটো ব্যাচ শেষ করে দিতে পারো সেই চেষ্টা করো, বিকজ রেকর্ডিং যদি পাও তখনই কিন্তু তোমার কাছে লাভ, ঠিক আছে। আমি আর একটা কথা বলে দিই, আপার প্রাইমারি বা প্রাইমারির ক্ষেত্রে কিন্তু নলেজ বেস প্রশ্ন হয়, এমন নয় যে তুমি কমন পেয়ে গেছো। কমন পাওয়ার পরেও তোমার নলেজ বেসড একটা ব্যাপার থাকে, যে তুমি কতটা এই জিনিসটা সম্বন্ধে ওয়াকিবহল, তার ওপর কিন্তু তোমার পরীক্ষার তোমার মার্কসটা ডিপেন্ড করে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, প্রশ্নগুলো ট্রিকি হয়। আর এইখন পরিবর্তনের পরে ডাব্লিউবিসিএস এর কোশ্চেন দেখে আমরা বুঝতে পারছি যে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু ইজি থাকবে না। তো সেক্ষেত্রে এই দ্রোণাচার্য ব্যাচে এক একটা চ্যাপ্টার আমি তোমার 50 পাতা 57 পাতার পিডিএফ নিয়ে গিয়ে পড়েছি, এমনি এমনি নয়, যাতে স্টুডেন্টরা যে কোনো টাইপ প্রশ্ন সে ফেস করতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের মিনিমাম 6 মাসেরটা নাও 999 টাকা, আর 1799 হলো তো কোনো কথাই নেই। যে যেভাবেই নেবে আমাকে এই নাম্বারে মেসেজ করবেন 7908100347, ঠিক আছে। আমি একটা জিনিস জানি যে আমাদের স্কুল কেন ছিল না, আমাদের একটা পরিবেশের জন্য। তো সেরকমই এইটা হচ্ছে একটা পরিবেশ যেটা তোমাকে রেগুলারাইজ তৈরি করবে, যেটা তোমার নেগেটিভ পয়েন্টগুলোকে কাটিয়ে তোমাকে পড়াশোনার উদ্যোগী করবে। তো আমি বারবার বলি স্টুডেন্টসদেরকে যে সবসময় পজিটিভ থাকো, পজিটিভ কাজ করো। যারা এখনো পর্যন্ত অনেস্টলি যারা চেষ্টা করেছে, সেটা যে যুগই হোক না কেন, তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের কঠোর পরিশ্রমের দাম পেয়েছে। তো তোমাদেরকে এখন যে ব্যাপারটা চলছে বুঝতেই পারছো, নতুন করে নোটিফিকেশন আসবে, এখানে কোনো সন্দেহ নেই। তো সেক্ষেত্রে শুধুমাত্র নোটিফিকেশন দেখার পর পড়াশোনা শুরু করার এই ভুলটা না করে পড়াশোনাটা এখন থেকে করো, বিকজ টেক্সট বুক বাংলা তোমাদের জন্য অলরেডি এগুলো অ্যারেঞ্জ করে রেখেছে। এটুকুই বলবো আজকের ক্লাসে। আরো নতুন নতুন কিছু ইনফরমেশন আসুক, তোমাদের সামনে হাজির করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।